জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জন্য আমাদের যে দক্ষিণাঞ্চল রয়েছে সেখান থেকে অন অ্যান্ড অ্যারাউন্ড প্রতি বছর 3 থেকে 4 লাখ লোক মানুষ কিন্তু আমাদের আরবানে মাইগ্রেটেড হয়। এই আরবানে যারা আসলে মাইগ্রেটেড হয়ে আসে তারা আসলে কোথায় বসবাস করে? তাদের মোস্ট অফ দ্য অন অ্যান্ড অ্যারাউন্ড 60 to 65% পিপল রিসাইডিং ইন আরবান স্লাম। পানি উঠতো আবার পানি নামে যেত, এরকম করতে করতে কয়েক বছর রয়েছি। তারপরে যে নদী একবারই ভাঙ্গা লেছে, ভাঙ্গার পরে আবার একটু সাইডে যায় আবার রুম উঠাইছে। রুম উঠানোর পরে ওই জায়গাও ভাঙছে। ওই জায়গার ভাঙ্গার পরে আমার ভাই ছোট, কী করুন, মা আব্বা কষ্ট, পরে আমার ভাই ঢাকা এসে বসে। রাত্রে ঘুমিয়ে রয়েছি, অর্ধেক ভাঙ্গে লয়ে গেছে গা। কি দৃশ্য এগুলো, তো মন তো ভুলা যায়। এত কিছু আসিল, সব লয়ে গেছে গা গাঙ্গে। এক জায়গা তো আরেক জায়গায় গেছি, এক জায়গা তো আরেক জায়গায় গেছি। এগুলি কি আর বলা যায় ছোটবেলা? বিজ্ঞানীদের মতে ষষ্ঠ গণবিলুপ্তির দ্বারপ্রান্তে পৃথিবীর জীববৈচিত্র্য, যা মূলত মানুষের কর্মকাণ্ডে ঘটছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, বন উজাড় ও অতিরিক্ত শিকারের ফলে নানা প্রজাতি প্রাণী ও উদ্ভিদ দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহ মানুষের জীবন ও স্বাস্থ্য ব্যবস্থাকে প্রভাবিত করছে। ফলে নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে তো জলবায়ু পরিবর্তনের গ্লোবাল যে ওয়েদার চেঞ্জ, তার সাথে সাথে বাংলাদেশেও চেঞ্জ হয়েছে। উপরন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশ বেশি জলবায়ু চেঞ্জ হয়েছে। আমরা যদি টেম্পারেচার চেঞ্জ কথা চিন্তা করি, গ্লোবালি যে টেম্পারেচার ধরেন লাস্ট 30 ইয়ার্সে আপনার 1.5 দেখা যাচ্ছে। আমরা জলবায়ুর যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু আসলে আমাদের ম্যানমেড। আমরা যদি চিন্তা করি, আমরা ফসিল ফুয়েল ব্যবহার করি, সেখান থেকে যে কার্বন নিঃসরণ হয় সেটা জলবায়ুর সাথে সম্পর্কিত হয়েছে। আমরা যদি ডিফরেস্টেশনের কথা বলি, আমরা যদি গাছ কাটার কথা বলি, সেটার কিন্তু মানুষের সম্পর্ক আছে। আসলে হিউম্যান বিহেভিয়ার লিডস টু ক্লাইমেট চেঞ্জ। আমাদের এই জলবায়ু পরিবর্তনের যে আমরা প্রভাবটা দেখছি, ধরেন বিভিন্ন এক্সট্রিম ওয়েদার ইভেন্টের কারণে, এর ক্ষতিকর প্রভাবগুলো যদি আমরা জনগোষ্ঠীর মধ্যে দেখি, এর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হচ্ছে প্রথমে মহিলা, নারী, তারপর হচ্ছে কিশোরী, তারপর হচ্ছে বয়স্ক ব্যক্তিবর্গ, তারপর হচ্ছে যাদের আপনার কিছু শারীরিক বা মানসিক অক্ষমতা আছে, সক্ষমতা কম, আমরা যাদেরকে বলি পার্সন উইথ ডিসএবিলিটিস। তো এরা হচ্ছে মোস্ট ভালনারেবল। আর আমাদের দেশে আমরা যেহেতু একটা ডেল্টাইক কান্ট্রি, এই ধরেন আমাদের দেশের উপর দিয়ে সমস্ত পানি বঙ্গোপসাগরে যায়, সেই কারণে আমরা এই এক্সট্রিম ইভেন্টগুলোর জন্য আমরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছি। বর্ষা যখন শুরু হয়, যে টাইমটা ছিল এই টাইমটা শিফট হয়ে গেছে। অর্থাৎ আগে দেখা যেত যে বর্ষার যে সময় শুরু হতো, অর্থাৎ জুন মাসের আপনার সেকেন্ড উইক থেকে আপনার ফার্স্ট উইকের মধ্যে হতো, অর্থাৎ আষাঢ় মাসের শুরুতে যে বৃষ্টিটা হতো। ইদানিং দেখা যাচ্ছে ওই সময় বৃষ্টির পরিমাণ কমে গেছে এবং বৃষ্টি হওয়ার যে টাইমটা পিছিয়ে গেছে। এর কারণে হয় কি, ওই সময়ে হিটওয়েভ সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং এটা শুধু জুন মাসে না, এটা দেখা যাচ্ছে আপনার জুলাই আগস্ট মাসেও দেখা যাচ্ছে বৃষ্টি মাঝামাঝি কমে যাচ্ছে এবং ওই সময় হিটওয়েভ বেড়ে যাচ্ছে। 3 to 5 ডিগ্রি লেভেলের সাইক্লোন, যেগুলোকে সুপার সাইক্লোন বলা হয়, এটা অনেক বেড়ে গেছে। এর জন্য এই জলবায়ু পরিবর্তনের এই প্রভাবের কারণে আমরা একটা টার্ম ইউজ করি যে ডিসপ্লেসমেন্ট বাড়ছে, স্থানান্তর হচ্ছে মানুষের। এটাকে অনেকে জলবায়ু উদ্বাস্তু হিসাবে বলেন। এরাই এসে কিন্তু ধরেন শহরাঞ্চলে যে বস্তিগুলো গড়ে উঠছে, এই জায়গায় এরা আপনার তাদের জীবিকার জন্য আশ্রয় নিচ্ছে। জলবায়ু পরিবর্তন আমাদের পৃথিবীতে অনেক বছর ধরেই আমরা নোটিস করছি। তো এইটা প্রিডমিনেন্টলি হয় কারণ আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করি, যেমন ফ্যাক্টরিজ, আমরা রোড বানাচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, মাইনিং করছি। এইগুলোর জন্য আমরা যেটা হয় যে আমরা কার্বন এমিশন ক্রিয়েট করি অ্যাটমসফিয়ারে। তো এইটা গিয়ে তখন আমাদের অ্যাটমসফিয়ারে ট্র্যাপড হয়ে যায় এবং আস্তে আস্তে অ্যাজ আ রেজাল্ট আমরা যেটা বলি যে গ্রিন হাউস গ্যাস এমিশনস,
এটা কারণে পৃথিবীতে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে। তো আমরা নোটিস করছি যে গত 20 বছরে সিগনিফিক্যান্ট স্পিড আপ করেছে এই প্রসেসটা, এবং পার্টিকুলারলি আমরা দেখি যে গত 9 বছরে 2018-19 থেকে এটা আরও স্পিড আপ করেছে। তো এইটার কারণে আমরা যেটা দেখছি যে বাংলাদেশের মতো দেশগুলো যেগুলো সবচেয়ে ভালনারেবল পৃথিবীতে, এইগুলোর মধ্যে টেম্পারেচার বাকি পৃথিবীর থেকে আরও স্পিডে বাড়ছে। তো এইটার এফেক্ট আমরা অনেকটাই ফিল করছি। আমরা দেখছি যে প্রতি বছর মানে আমাদের গরমের সময় তাপমাত্রা আরও বৃদ্ধি হচ্ছে। আমরা শীতের সময় আগে যেরকম ঠান্ডা পড়তো, এখন কিন্তু আমরা এরকম ঠান্ডাটা টের পাই না। তো এই কারণে আমরা দেখছি যে সিগনিফিক্যান্ট একটা এফেক্ট পড়ছে হেলথের উপর। আমাদের মতো দেশে, ডেভেলপিং কান্ট্রিতে এমনিতেই নারীরা হচ্ছে ভালনারেবল সোসাইটির আপনার স্ট্রাকচারের কারণে। তার মধ্যে যখন এই আপনার এক্সট্রিম ওয়েদার ইভেন্ট যেগুলো ধরেন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম এবং সিজনাল চেঞ্জ, অসময়ে অতিবৃষ্টি, এই এক্সট্রিম ওয়েদার ইভেন্টগুলোতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় নারীরা। নারীদের মধ্যে যারা আবার ধরেন প্রেগনেন্ট থাকেন, প্রেগনেন্সির একটা ধরেন 9 মাসের ব্যাপার থাকে, তো ওই সময়ে 2-3টা সিজন পড়ে যায়। ধরেন বর্ষাও পড়ে, গ্রীষ্মও পড়ে, আবার শীতও পড়ে অনেক সময়। তো এই সিজনাল ভ্যারিয়েশনের কারণে নারী স্বাস্থ্যের যে জটিল একটা সময় পার করে, সেইখানে একটা ভালনারেবিলিটি থাকে। বিশুদ্ধ পানি আমরা খেতে পারতেছি না কিন্তু। আর আমাদের এলাকায় এই সব ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু মেয়েদের পিসিওএস, পিসিওডি, থাইরয়েড, ব্রেস্ট ক্যান্সার, তারপর জরায়ু ক্যান্সার, এগুলো কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর সব এই পিসিওডি, পিসিওএস, থাইরয়েডের জন্য কিন্তু বিবাহিত মেয়েদের কিন্তু গর্ভধারণেও কিন্তু অনেকটা সমস্যা দেখা দেয়। এটার সবচাইতে বড় কারণ হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ। বর্তমানে কিন্তু ক্লাইমেট চেঞ্জের জন্য কম বয়সী মেয়েরা, কম বয়সী ধরেন 3-4 এর মেয়েদের কিন্তু পিরিয়ড চলে আসতেছে, অনেকেরই কিন্তু আবার লেট করেও আসতেছে। গুণগত মাসিক ব্যবস্থাপনা যদি আমরা ঠিকমতো না করতে পারি, তাহলে আমাদের মায়েদের এবং মেয়েদের যে প্রজনন স্বাস্থ্যের যে ঝুঁকিটা থেকে যায়, সেই ঝুঁকিটার জন্যই কিন্তু আমাদের বাংলাদেশে অন অ্যান্ড অ্যারাউন্ড, যদি আমি চিন্তা করি বিশেষ করে ক্লাইমেট ভালনারেবল এরিয়া যেখানে রয়েছে, তাদের মধ্যে যে জরায়ু মুখের যে ক্যান্সারের ঝুঁকি, তাদের মধ্যে হলো প্রজনন স্বাস্থ্যের ইনফেকশনের যে ঝুঁকি, প্রজনন অঙ্গের যে ঝুঁকি, সার্ভিসাইটিসের কথা যদি আমরা চিন্তা করি, সেটা অনেকাংশে বেড়ে যায়। কারণ আমরা জানি স্যালিনিটির সাথে অনেক রোগের সম্পর্ক বিরাজমান। কারণ স্যালিনিটি বলতে কী বোঝায়? যেখানে লবণের মাত্রাতিরিক্ত পরিমাণ রয়েছে। আর যে জায়গায় লবণ আছে, আমরা লবণের কথা জানি, লবণ হাইগ্রোস্কোপি, সে কিন্তু পানি অ্যাবজর্ব করে। তো সুতরাং আমি যদি আমার পার্সোনাল কাজে যদি আমি লবণাক্ত পানি ব্যবহার করি, সেখানে লবণ লেগে থাকার সম্ভাবনা থাকে। আর লবণ যে জায়গায় লেগে থাকে, সেখানে কিন্তু পানির উপস্থিতি থাকার সম্ভাবনা বেশি থাকে, যাতে করে যে কোনো ড্যাম্পনেসেই কিন্তু আমাদের এই যে স্কিন ইনফেকশন, ইরিটেশন, সেটা হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই আমাদের যে সাউদার্ন বেল্টে যারা রয়েছে, বিশেষ করে লবণাক্ত এলাকায় যারা বসবাস করে, তাদের এই মাসিক ব্যবস্থাপনা, তাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনের সময় তারা যে পানি ব্যবহার করে, সেক্ষেত্রে তাদের কিন্তু এই প্রজনন স্বাস্থ্যের ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। কারণ আমি যদি একটু তথ্য দেখতে চাই, 68.3% উইমেন্স অ্যান্ড গার্লস এই ক্লাইমেট ভালনারেবল এরিয়া, তারা কিন্তু সাম সর্টস অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগছে। আমরা যদি আরেকটু দেখতে চাই, বিশেষ করে অ্যাডোলেসেন্ট গার্লস যাদের মাসিক এটা ডিলেড হচ্ছে অথবা দীর্ঘদিন স্থায়ী হচ্ছে। মানে বেসিক্যালি হয় আপনার যে সময় প্রচণ্ড হিটওয়েভ থাকে, রাতের তাপমাত্রা অনেক হবে, ওই সময় রাতের তাপমাত্রা বেশি থাকে। এবং দেখা যায় যে রাতের তাপমাত্রা যদি 27-28 ডিগ্রি থাকে, সেই সময় তারা রাতে গরমের কালে ঘুমাতে পারে না। আবার দেখা যাচ্ছে যে ওই ওয়ার্কার দিনের বেলা যখন যায়, যে সময় তাদের কর্মফিল্ডে যায় বা গার্মেন্টসে যায়, ওই জায়গায় তাপমাত্রাটা আরও বেশি। এবং দেখা যায় যে দীর্ঘ সময় তারা ক্লান্তি নেমে আসে, মানে হিটের কারণে। সেক্ষেত্রে শারীরিক নানান মানে কমপ্লেক্সিটি তৈরি হয়। যারা বয়স্ক মানুষ,
তাদের চলাফেরা উন্নত বিশ্বে কেন ধরনের যে কোভিড আমাদের দেখিয়ে গেল, প্রচুর এল্ডারলি পিপুল মারা গেল, কারণ হচ্ছে তাদের টেক কেয়ার করার লোক নাই, আর তারা অনেক কোমরবিডিটিতে ভোগে। এবং আমাদের লাইফস্টাইল চেঞ্জের কারণে একটা এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন হচ্ছে, সংক্রামক রোগ ব্যাধির চেয়ে অসংক্রামক রোগ ব্যাধি বাড়ছে, ক্যান্সার বাড়ছে, হাইপারটেনশন বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে। তো এই বয়স্ক মানুষরা এই রোগগুলোতে, ক্রনিক রোগে আক্রান্ত থাকে, সেই কারণে তারা ভালনারেবল। আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে পার্সন উইথ ডিসএবিলিটি, যাদের কোনো না কোনো ধরেন তারা ডিফারেন্টলি এবল বলি আমরা, হ্যাঁ, ঠিক আমাদের মতো নর্মাল লাইফের না, জেনেটিক কারণে, হেরিডিটারি কারণে, অ্যাক্সিডেন্টের কারণে বিভিন্ন মানুষ আছে। এরা এই 4টা গ্রুপের মানুষের জন্য বাংলাদেশ হচ্ছে মোস্ট ভালনারেবল, বিকজ বাংলাদেশে এই 4টা গ্রুপের পিপল সাধারণ যে স্বাস্থ্যের যে অধিকারগুলো আছে এটা থেকে বঞ্চিত। আর ওই যে বললাম নারী এবং মেয়ে শিশুরা, তাদের যে প্রজনন এবং প্রজনন স্বাস্থ্যের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো আমাদের যে এক্সিস্টিং হেলথ সিস্টেম আছে এখানে প্রপারলি অ্যাড্রেসড হয় না, যার ফলে বাংলাদেশে ধরেন ন্যাশনাল যে অ্যাডাপ্টেশন প্ল্যানে আপনার 11টা আপনার ভালনারেবল এরিয়া ঠিক করা হয়েছে। এর মাঝে কোস্ট একটা ইম্পর্ট্যান্ট, অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চল, এটা একটা নদী, আমরা হিমালয় থেকে নদীগুলা তৈরি হয়ে আন্তর্জাতিক নদী হয়ে বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে যায়। তো এই নদীর 2 পাড়ে এপার গড়ে ওপার ভাঙে, এই যে আমরা ভাওয়াইয়া ভাটিয়ালি গান শুরু থেকেই শুনে আসছি। তো ওইটা হচ্ছে আপনার নদী ভাঙনের আরেকটা কারণ। ক্লাইমেট চেঞ্জ বলতে আমরা আসলে অনেক ব্রডলি চিন্তা করতে পারি। ক্লাইমেট চেঞ্জের জন্য এক্সট্রিম ওয়েদার ইভেন্টস হয়, আমরা যেমন দেখছি যে আনসিজনাল ক্যাটাস্ট্রফিস হচ্ছে, ফ্লাডস হচ্ছে, আমরা দেখছি যে এইটার জন্য অনেক এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় এফেক্ট যেটা আমরা ডে টু ডে বেসিসে ফিল করি সেটা হচ্ছে যে অতিরিক্ত গরম। তো আমরা যেটা দেখছি যে ওভার দ্য ইয়ার্স আমাদের টেম্পারেচার তো খালি বেড়েই যাচ্ছে না, আমাদের হিউমিডিটি প্যাটার্ন এবং রেইনফল প্যাটার্নও অনেক শিফট হচ্ছে। তো হিউমিডিটি জিনিসটা কি? হিউমিডিটি হচ্ছে যে আমাদের যখন গরম লাগে তখন আমরা ঘামি, তো যখন হিউমিডিটি কম থাকে তখন আমাদের ঘামটা শুকিয়ে যায় এবং আমাদের বডিটা কুল ডাউন করে। কিন্তু যখন হিউমিডিটি বেশি থাকে তখন এই ঘামটা শুকাতে পারে না, তখন কি হয়, অনেক ধরনের নেগেটিভ হেলথ এফেক্টস ক্রিয়েট করে। তো সুতরাং সেই ক্লাইমেট চেঞ্জটাকে যদি আসলে আমরা হল্ট করতে চাই, তার পরিবর্তন যদি আমরা আসলে কোনো প্রকারে বন্ধ করতে চাই, আমাদের যে মনুষ্য সৃষ্ট যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই বিষয়টাকে আমাদের চিন্তা করতে হবে। আর এই মনুষ্য সৃষ্ট অ্যাক্টিভিটিসগুলো এটা আপনার একার পক্ষে সম্ভবপর না। আমরা যদি একটু চিন্তা করি, এটাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, আমরা যদি জলবায়ুর প্রভাবটাকে মিটিগেশন করতে চাই, আমাদের অনেকগুলো মন্ত্রণালয় এখানে জড়িত। আমরা যদি স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের কথা বলি, আমরা যদি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কথা বলি, আমরা যদি পরিবেশ মন্ত্রণালয়ের কথা যদি বলি, আমরা যদি এই যে লাইভস্টক এবং ফরেস্ট্রির কথা যদি আমরা চিন্তা করি, সমস্ত মন্ত্রণালয়ের কিন্তু আসলে একটা সমন্বিত যদি পরিকল্পনা করা যায়, সবাই মিলে একসাথে বসে কিভাবে এই জলবায়ু প্রভাবটাকে আসলে প্রশমিত করা যায়, সেই প্ল্যানটা যদি করা যায়, তাহলে আমাদের এই জলবায়ু প্রভাবগুলো প্রশমন করা সম্ভব। বর্তমানে সরকার যে উদ্যোগটা নিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা হয়তো জেনে থাকবেন, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেটা আমাদের মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমাদের এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য ওয়ান হেলথ পলিসি, সেটাও আমাদের উদ্যোগ নিয়েছে। আপনারা জেনে থাকবেন যে NDC 3 নিয়ে আসলে আমরা কাজ করছি, যেখানে এই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা নিয়ে আসলে চিন্তা করা হচ্ছে। ইভেন কি বাংলাদেশে এই ডিজাস্টার এবং ক্লাইমেট চেঞ্জের প্রভাবটা কি সেটা শিক্ষা কারিকুলামে ঢোকানোর জন্য কিন্তু আসলে উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা যদি সেই আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার কথা বলেন, সেখানেও কিন্তু জলবায়ুর বিষয়টাকে, পরিবেশের বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের যে মেডিকেলের যে কারিকুলামগুলো রয়েছে, নার্সিং এবং মিডওয়াইফারি কারিকুলাম রয়েছে, ইভেন কি ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি জানবেন যে ডিজাস্টার সায়েন্স এবং ক্লাইমেট রেজিলিয়েন্স একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে তারা মানুষকে, বিশেষ করে পলিসি মেকার, দোজ হু আর প্ল্যানার্স, দোজ হু আর ম্যানেজার্স, তাদেরকে ওরিয়েন্ট করার জন্য, তাদেরকে স্কিল আপ ডেভেলপ করার জন্য তারা একটা সার্টিফিকেশন কোর্স 3 মাসের জন্য শুরু করেছে। জলবায়ু পরিবর্তনে শুধু ভূমি নয়, মানুষের স্বাস্থ্যও প্রভাবিত হয়। তাই যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার রক্ষায় টেকসই এবং ন্যায়সঙ্গত উন্নয়নের জন্য একসাথে কাজ করা অত্যন্ত জরুরি। তাই বৈশ্বিক জলবায়ু সুরক্ষার আন্দোলনে
দক্ষিণ এশিয়ার কিশোর তরুণদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।